সিপিএম আর মাওবাদী তো মিলেমিশে একাকার। সিপিএমের নিজের মুরোদার কোনো কিছু করার ক্ষমতা নেই। এ রাজ্যের বুকে সিপিএম ঘাত ধাক্কা খেতে খেতে মহাশূন্যে চলে গেছে। এখন এক্সপেরিমেন্ট চলছে। ভারত রাষ্ট্রের একজন দায়িত্বশীল নাগরিক, আজকে আমার প্রধানমন্ত্রী সে যত খারাপ কাজই করুক না কেন, কিন্তু বাইরের দেশ যদি আমার প্রধানমন্ত্রীকে অপমান করে একজন ভারতীয় হিসেবে, সেটা আমারও অপমান। ইন্দ্রানুজকে দেখতে যাচ্ছে কে? আরএসএফ এর নেতাকে দেখতে যাচ্ছে মোহাম্মদ সেলিম। কোন নেতা? যেই নেতা বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পর সংবাদ মাধ্যমে, এই সামাজিক মাধ্যমে তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বলে বুদ্ধদেব ভট্টাচার্য রাষ্ট্রের পোষা কুকুর। বিজেপি একটা ভয়ঙ্করতম শক্তি। সেই সিপিএমকে কদিন আগে কেন্দ্রীয় কমিটির নির্দেশিকায় বলতে শুনলাম যে বিজেপি আর যাই হোক, বিজেপি ফ্যাসিস্ট নয়। হয়েছে প্রথম কথা, শিক্ষামন্ত্রী গাড়ি আক্রমণের অনেক আগে থেকে অসভ্যতম শুরু হয়েছে। অসভ্যতম শুরুটা হয়েছে অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়কে নিগ্রহ দিয়ে। শিক্ষামন্ত্রী ঢোকার 1.5 ঘন্টা আগে থেকে মার চলেছে অধ্যাপকদের। মহাত্মা গান্ধীর পথে চলা মানে এই নয় যে এক গালে চর খেলে আরেক গাল বাড়িয়ে দিচ্ছি, মানে এই নয় যে দুটো গালে চর মারলে আমি চুপ করে বসে থাকবো। তাই পরিস্থিতিটা তৈরি করলো। আপনি পরিস্থিতি তৈরি করবেন, তারপর পরিস্থিতির জন্য অন্যকে গালি দেবেন, এই সস্তার নাটকবাজি করেন বলেই মানুষ শূন্য করে দিয়েছে। সাধারণ মহিলারা সেদিনকে আপনারা দেখেছেন, বাস থেকে নেমে এসে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে অবরোধ তুলে দিয়েছে। এই মাও মাকুদের রোয়াবি যাদবপুরের সাধারণ মানুষ রাস্তায় নেমে কিন্তু তুলে দিচ্ছে অবরোধ। আগামী দিন কিন্তু যাদবপুরের মানুষই এই বাঁদরামি বন্ধ করবে। এই ইডি এর কথার কোনো ভ্যালু আছে বলুন তো? এরা অভিষেক ব্যানার্জিকে ফাঁসানোর জন্য এই ধরনের কথা বলবে যত নির্বাচন আসবে। যাদবপুরে যে অশান্তি আমরা দেখছি, শনিবারের পর থেকে দফায় দফায় আন্দোলন, কোথাও এই মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছেন বামেরা, এমন প্রশ্ন তুলছেন দেবাংশু ভট্টাচার্য। কি বলবেন? মাও মাকুর একই সুর, নৈরাজ্য চলুক যাদবপুর। এই নৈরাজ্য যাদবপুরের মানুষ বরদাস্ত করবে না। যাদবপুরের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে এই মাও মাকুদের শূন্য করে দিয়েছে। গত লোকসভা নির্বাচনে এসএফআই এর নেতা সৃজন ভট্টাচার্যকে যাদবপুরে প্রার্থী করেছিল সিপিএম বড় মুখ করে। সেই সৃজনের জামানত বাজেয়াপ্ত করে দিয়ে শুধু তৃতীয় স্থানে নামানো নয়, ছাগলের তৃতীয় সন্তান করা নয়, জামানত পর্যন্ত বাজেয়াপ্ত করে দিয়েছে যাদবপুরের মানুষ। এর আগে বিধানসভায় সিপিএমকে গোহারা হারিয়েছে, মাথায় ঘোল ঢেলে দিয়েছে। সুজন চক্রবর্তী এক্সিস্টিং এমএলএ ছিলেন, তাকে হারিয়েছে যাদবপুরের মানুষ। লোকসভায় যাদবপুরে সিপিএমকে জামানত বাজেয়াপ্ত করে দিয়েছে। যাদবপুর এই বামের বন্ধা রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। এখন শেষ আশ্রয় হিসেবে লেনিনগ্রাদ বানানোর চেষ্টা করা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে। এবং আমরা তো দেখছি যে কিভাবে এই সিপিএম মুখে বলে আমরা মাওবাদকে সমর্থন করি না। এই সিপিএম আর মাওবাদী তো মিলেমিশে একাকার। ইন্দ্রানুজকে দেখতে যাচ্ছে কে? আরএসএফ এর নেতাকে দেখতে যাচ্ছে মোহাম্মদ সেলিম। কোন নেতা? যেই নেতা বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পর সংবাদ মাধ্যমে, এই সামাজিক মাধ্যমে তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বলে বুদ্ধদেব ভট্টাচার্য রাষ্ট্রের পোষা কুকুর। মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক। সে তার দলের সর্বোচ্চ নেতৃত্ব, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রের পোষা কুকুর বলছে, তাকে সহানুভূতি জানাতে যাচ্ছেন। সাধারণ সিপিএম কর্মী সমর্থক যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা করেন, আমার তো তাদের কাছে প্রশ্ন রইল। আমাদের সাথে বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনীতির হাজার বিরোধ রয়েছে। আমরা রাজনৈতিকভাবে যত অপছন্দই করি, যত সমালোচনাই করি, বুদ্ধবাবুর প্রয়াণের পর একজন শিক্ষিত বাংলার বুক থেকে একজন মননশীল মুখ্যমন্ত্রী, তার প্রয়াণের সবাই শোক জ্ঞাপন করেছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শোক জ্ঞাপন করেছিলেন, নিজে ছুটে গিয়েছিলেন বুদ্ধদেবের পরিবারের পাশে। সেটাই স্বাভাবিক সৌজন্য। অভিষেক ব্যানার্জি শোক জ্ঞাপন করেছেন। তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব শ্রদ্ধা জানিয়েছেন। আর এই ইন্দ্রানুজের রোল কী ছিল সেদিনকে? রাষ্ট্রের পোষা কুকুর বলা বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাকে দেখতে মোহাম্মদ সেলিম ছুটে যাচ্ছে। কতটা রাজনৈতিক দেউলিয়া ভাবুন। কোথাও কি এই বিষয়গুলো কি তাদের এই যে মাওবাদীবাদ, সেই মাওবাদীবাদকে নিঃশ্বাস দিচ্ছে তোমার মনে হয়? আরে সিপিএম এর নিজের মুরোদার কোনো কিছু করার ক্ষমতা নেই। এ রাজ্যের বুকে সিপিএম ঘাত ধাক্কা খেতে খেতে মহাশূন্যে চলে গেছে। এখন এক্সপেরিমেন্ট চলছে। এই সিপিএম একটা সময় সমদূরত্বের নীতির কথা বলতো কংগ্রেস আর বিজেপি নাকি সমান ক্ষতিকর শত্রু। সৈফুদ্দিন চৌধুরীকে পার্টি থেকে বহিষ্কার করেছিল সিপিএম, আর পরবর্তীকালে সেই সিপিএম কংগ্রেসের সাথে জোট করেছে। এদের কোনো স্ট্যান্ডার্ড ঠিক ঠিকানা আছে? এই সিপিএম বলতো শত্রু যখন সাম্প্রদায়িকতা, প্রতিবাদ না করাটাই অপরাধ। সেই সিপিএম কি করেছে? আব্বাস সিদ্দিকির দলের সাথে জোট করেছে। যেই সিপিএম একটা সময় বলতো যে ভারতবর্ষের বুকে বিজেপি একটা ভয়ঙ্করতম শক্তি, সেই সিপিএমকে কদিন আগে কেন্দ্রীয় কমিটির নির্দেশিকায় বলতে শুনলাম যে বিজেপি আর যাই হোক, বিজেপি ফ্যাসিস্ট নয়। বিজেপি, এই মোদী সরকার নাকি ফ্যাসিস্ট সরকার নয়, বলছে কি সিপিএম। ভেবে দেখুন তো, সিপিএম যারা চিরকাল নিজের স্ট্যান্ড বদলায়, নিজের আদর্শের বুলি কপচে চিরকাল নিজের আদর্শ থেকে ডেভিয়েট করে,
সিপিএম এর আসল আদর্শটা কি? সিপিএম এর আসল আদর্শ হচ্ছে, একটা সময় স্লোগান দিত দ্বন্দ্বমূলক বস্তুবাদ, আজকে সিপিএম এর নতুন থিওরি হচ্ছে ধান্দামূলক বেঁচে থাকাবাদ। কোন যেন তেন প্রকারে ধান্দা পানি করে যেভাবে হোক বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, তার জন্য এ রাজ্যের বুকে মাওবাদীদের সাথে হাত ধরতে সিপিএম এর কোনো দ্বিরুক্তি হয় না। এই ইন্দ্রানুজকে ঘোষিতভাবে আরএসএফ, ঘোষিতভাবে যে কাশ্মীরকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্নত করার ডাক দেয়, যে ঘোষিতভাবে ভারত সরকার রাষ্ট্রকে মানে না, আমাদের সাথে নরেন্দ্র মোদীর বিরোধ নেই, হাজার বিরোধ আছে, কিন্তু আমরা ভারত রাষ্ট্রের একজন দায়িত্বশীল নাগরিক। আজকে আমার প্রধানমন্ত্রী সে যত খারাপ কাজই করুক না কেন, কিন্তু বাইরের দেশ যদি আমার প্রধানমন্ত্রীকে অপমান করে একজন ভারতীয় হিসেবে, সেটা আমারও অপমান। আর আজকে সিপিএম, রাজনৈতিক দেউলিয়া সিপিএম, এরা প্রয়োজনে মাওবাদীদের সাথে হাত ধরতে দ্বিধাবোধ করছে না। ব্রাত্য বসু সেদিনকে গিয়েছিলেন, ব্রাত্য বসুকে ডেপুটেশন দিয়েছিল এসএফআই, সেই ছবি সমাজ মাধ্যমে প্রকাশিত হয়ে গিয়েছে। ডেপুটেশন দেওয়ার পর তুমি বাবা ওখানে কী করছিলে? তুমি কি কুম্ভে ডুব দেওয়ার জন্য, কুম্ভস্নান করার জন্য কুম্ভের ট্রেন ধরতে যাচ্ছিলে নাকি, যে গাড়ির বনেট ধরে জানলা ধরে কাজ ভেঙে ঢোকার চেষ্টা করছিলে? যে ছবি আমরা বিহারের বুকে, গয়ার বুকে, পাটনার বুকে দিনের পর দিন কুম্ভ মেলার সময় দেখে এসেছি, ব্রাত্য বসুর গাড়ি কি কুম্ভ এক্সপ্রেস ছিল নাকি? একদিকে মাও মাকুরা, আরেকদিকে আরও অতিবাম, একদিকে মাওবাদী, সবাই মিলে ব্রাত্য বসুর গাড়ির উপর ঝাঁপিয়ে পড়বে যেন এক্সপ্রেস ট্রেন ধরতে হবে। এই অসভ্যতা কিসের জন্য? এসএফআই তো ডেপুটেশন দিয়ে দিয়েছিল। শুনুন, একটা কথা বলছি, ভদ্রতা দুর্বলতা ভাবাটা মুশকিল হবে। শিক্ষামন্ত্রীর গাড়ি আক্রান্ত হয়েছে। প্রথম কথা, শিক্ষামন্ত্রী গাড়ি আক্রমণের অনেক আগে থেকে অসভ্যতম শুরু হয়েছে। অসভ্যতম শুরুটা হয়েছে অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়কে নিগ্রহ দিয়ে। শিক্ষামন্ত্রী ঢোকার 1.5 ঘন্টা আগে থেকে মার চলেছে অধ্যাপকদের, সেটা নিয়ে কেন কথা উঠছে না? আইন হাতে তুলে নেওয়া, যা খুশি তাই, নিজেদের সাম্রাজ্য যাদবপুরের ওই ক্যাম্পাসের ভেতরটুকু। কদিন আগে তো সিপিএম সম্মেলন করেছে ডানকুনিতে, হুগলিতে, প্রকাশ কারাতে ছিল। তো প্রকাশ কারাত যখন ঢুকছিল, তখন যদি প্রকাশ কারাতের গাড়ি থেকে কুম্ভ মেলায় কুম্ভ এক্সপ্রেস বানানো হতো, তখন কেমন লাগতো? কারণ তৃণমূল কংগ্রেসের সরকার গণতন্ত্র মানে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দায়বদ্ধ, তাই জন্য এই রাজ্যের বুকে প্রকাশ কারাত নির্বিঘ্নে সম্মেলন করতে পারেন। আজকে যদি তৃণমূল চাইতো, প্রকাশ কারাতের গাড়িতে ছাতু করে দিতে 10 মিনিট সময় লাগবে না। সিপিএমের তাবর নেতা সব গাড়ি নিয়ে গিয়েছিলেন, গাড়িগুলো একটা অক্ষত থাকতো না যদি তৃণমূল চাইতো। কিন্তু তৃণমূল এই রাজনীতিতে বিশ্বাস করে না। তৃণমূল বদলা নয়, বদল চেয়ে রাজনীতি বলেছে। মহাত্মা গান্ধীর পথে চলা মানে এই নয় যে এক গালে চর খেলে আরেক গাল বাড়িয়ে দিচ্ছি, মানে এই নয় যে দুটো গালে চর মারলে আমি চুপ করে বসে থাকবো। ব্রাত্য বসুকে ডেপুটেশন দেওয়া হয়েছে, ডেপুটেশন নিয়েছেন ব্রাত্য বসু। প্রথম কথা, উনি গেছেন একটি সম্মেলনে, ওয়েব কুপার সম্মেলন, যেই সম্মেলনে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, শিক্ষায় গৈরিকীকরণের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। আর তাতে সিপিএমের গাত্রদাহ, তাতে এই মাওমাকুদের গাত্রদাহ হচ্ছে কেন? শিক্ষায় গৈরিকীকরণের কথা বললে আপনাদের গায়ে লাগছে? মানে বিজেপির বি টিমটার একদম বাম আর রামের ফুটকির তফাৎটাও মুছে ফেলতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে তারপরেও ব্রাত্য বসু এসএফআইয়ের ডেপুটেশন নিয়েছেন। তাহলে এসএফআই কী করছিল ডেপুটেশন দেওয়ার পরেও? আগামী দিন নির্বাচনে যাতে বেশি এইসব মাৎসন্যায় করে এই অতিবাম নকশাল মাওরা তারা সুবিধা পেয়ে না যায়, তার জন্য ফাঁকা মাঠে গোল দিতে না যেতে পারে, তার জন্য এসএফআই নিজে দৌড়ে গিয়েছিল। ওই গণ্ডগোলের মধ্যে ওই এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, ব্রাত্য বসুর গাড়িটাকে কুম্ভ এক্সপ্রেস বানাতে হবে, তাই গাড়ির দরজা ভাঙতে হবে, গাড়ির জানলার কাজ ভাঙতে হবে, গাড়ির উইন্ডস্ক্রিন ভাঙতে হবে, বনেটে আঘাত করতে হবে। নাটক চলছে, তখন স্কিট করে পড়েছে এবং পড়ার সময় সেই ভিডিও রয়েছে, সবাই দেখেছেন, সেই গাড়িটা থেমে গিয়েছে ব্রেক কষে। যে ইন্দ্রানুজ, তার চোখে আঘাত লেগেছে, দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমরা দ্রুত আরোগ্য কামনা করি। শিক্ষামন্ত্রী নিজে ফোন করে তার পরিবারের সাথে কথা বলেছেন, খোঁজ নিয়েছেন, তার মা নিজে জানিয়েছেন যে শিক্ষামন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছেন। এটাই সৌজন্যের রাজনীতি। আর সিপিএমের আমলে যখন বুদ্ধ এসেছিল, আমরা ভুলে গিয়েছি নন্দীগ্রাম পর্বে 2009, তারপরে লোকসভা নির্বাচন, সুজন চক্রবর্তী প্রার্থী যাদবপুরে, উল্টো দিকে কবির সুমন প্রার্থী, সুকান্ত সেতু থেকে বুদ্ধবাবুর মিছিল শুরু হবে, যে গাঙ্গুলি বাগানে এসে শেষ হবে, এবং তারপরে সভা, যাতে ওই অতিবাম সমর্থকরা বিক্ষোভ দেখাতে না পারে। সেদিনকে যাদবপুর থানা পুলিশের ভূমিকা কী ছিল? ইউনিভার্সিটির মধ্যে ঢুকে পিটিয়ে ঠান্ডা করে দিয়েছিল, যাতে কেউ রাস্তার গেটের 4 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে হোক বা যাদবপুর 8-20 সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে পর্যন্ত না পারে। দিনের পর দিন এই অসভ্যতম চলেছে। পুলিশ ঢুকিয়েছে ক্যাম্পাসের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার। তারপরেও ব্রাত্য বসু বলেছেন যে না, আমার ওপর আক্রমণ হলো, আমি ক্যাম্পাসে পুলিশ ডাকবো না। পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য থাকবে। আচ্ছা দাদা, এই অবস্থায় দাঁড়িয়ে কখনো শিক্ষামন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে, কখনো রাজ্যের বিরোধী দলকে ঢুকতে না দেওয়া, কখনো রাজ্যপালকে ঢুকতে না দেওয়া, এই যে যারা প্রশাসনিক স্তরে রয়েছেন তাদের সঙ্গে বা রাজ্যের যারা নির্বাচিতভাবে যে পদে আছেন তাদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, কোথাও যে প্রশ্ন তুলছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি কোনো গণতন্ত্র বেঁচে আছে? আর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণতন্ত্র বেঁচে থাকলে তাহলে সিসিটিভি লাগাতে দিলে অসুবিধে কোথায়? সিসিটিভিতে ধরা পড়েছিল না কদিন আগে এসএফআই নেতা শ্লীলতাহানি করছিল গেটের সামনে দাঁড়িয়ে? কাদের সিসিটিভিতে অসুবিধা হয়? যারা দুষ্কৃতকারী তাদের সিসিটিভিতে অসুবিধা হয়। সবচেয়ে বড় কথা, যাদবপুরকে কেন্দ্র করেই যত নির্বাচন আসবে আসলে যারা শূন্য হয়ে গিয়েছে তাদের বেঁচে থাকার আর কোনো অস্ত্র নেই। যাদবপুরকে যদি মুক্তাঞ্চল বানানো যায়, যাদবপুরকে যদি মাৎসন্যায় পরিণত করা যায়, তাহলে অন্তত সংবাদের শিরোনামে ফুটেজ নিয়ে বেঁচে থাকা যাবে। সন্দেশখালি বিজেপির জন্য ব্যাকফায়ার করেছে, আরজি করে এই মাওমাকুদের জন্য ব্যাকফায়ার করেছে, কারণ দুটোই পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। আরজি করের ঘটনা দুঃখজনক, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যে মিথ্যার বেসাতি বোনা হয়েছিল সমস্ত মিথ্যাগুলো সামনে এসে এক্সপোজ হয়ে গিয়েছে। সন্দেশখালি মিথ্যা এক্সপোজ হয়ে গিয়েছে। আর যাদবপুরের ঘটনা তো সবাই নিজের চোখে দেখেছে। ব্রাত্য বসুকে অন্য গাড়িতে উঠতে হলো কেন? ব্রাত্য বসুর নিজের গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে, চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে, তখন তো কোনো ছাত্র আহত হননি। কারা এই পরিস্থিতিটা তৈরি করলো? আপনি পরিস্থিতি তৈরি করবেন, তারপর পরিস্থিতির জন্য অন্যকে গালি দেবেন, এই সস্তার নাটকবাজি করেন বলেই মানুষ শূন্য করে দিয়েছে। আজকে আমরা দেখলাম যে কাল সারা রাত তারা অবস্থা বিক্ষোভে ছিলেন এবং আজকেও তাদের যেমন যে উপাচার্যের সঙ্গে তাদের দেখা করতে, উপাচার্যকে দেখা করতে হবে বিকেল, আর উপাচার্যকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। নাটকের তো একটা সীমা পরিসীমা থাকে। উপাচার্য কিছুদিন আগে স্ট্রোক হয়েছিল। ভাস্করবাবু কিন্তু আমাদের রাজনৈতিক মতের যে সমর্থক তা নন, কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিক রং দেখে উপাচার্য নিয়োগ করে না। মামাটি মানুষের সরকার নিজের রাজনৈতিক রং দেখে উপাচার্য নিয়োগ করে না। ভাস্করবাবু যোগ্য, তার যোগ্যতা অনুযায়ী তিনি উপাচার্য হয়েছেন। উপাচার্য হাসপাতালে ওই আহত ছাত্রটিকেই দেখতে গিয়েছিলেন, উপাচার্যকে হাসপাতালের মধ্যে পিটিয়ে তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে। লুম্পেন রাজ চলছে, উপাচার্যকে পিটিয়ে মানে এরা যাদবপুরের বুকে এর আগে আমরা দেখেছি মাও বাম অতি বাম, এরা একটা সময় 70-এর দশকে উপাচার্য গোপালচন্দ্র সেন তাকে খুন হতে হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমাদের তো সন্দেহ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সেরকম কোনো ষড়যন্ত্র করা হচ্ছিল কিনা, কে বলতে পারে? ব্রাত্য বসু ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি প্রাপ্ত, চাইলে তার সিকিউরিটিরা গুলি পর্যন্ত চালাতে পারত। ব্রাত্য বসু ধৈর্য ধরতে বলেছিলেন, সংযম দেখেছিলেন বলেই ভেতরে ইউনিভার্সিটির ভেতরে পুলিশ পর্যন্ত আসেনি, গুলি চালানো তো দূরের কথা। কিন্তু এর পরবর্তী কি আছে? পরবর্তী কি মানে কোথাও যে একটা যে পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন সৃষ্টি হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি সুস্থ হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি সুস্থভাবে পঠন পাঠনের কেন্দ্র, দেখুন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে তো কোনো বক্তব্য নেই। তারা অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী, অধিকাংশই কতিপয় ব্যাকডোর দিয়ে পাওয়া ছাড়া বাকি অধিকাংশই যাদবপুরের মেধাবী ছাত্রছাত্রী। তারা কেউ এই গণ্ডগোল চান না, তারা কেউ এই অসভ্যতামকে বরদাস্ত করেন না। কিন্তু এই কতিপয় মাওমাকু সামনে থেকে দাঁড়িয়ে তারা চেষ্টা করবে অস্থিরতা তৈরি করার, কারণে এই অস্থিরতা তৈরি হলে তারা যে মাদার রাজনৈতিক সংগঠন অর্থাৎ বামেরা, তারা রাজনৈতিকভাবে একটু প্রাসঙ্গিক হয়ে থাকবে। রাজনৈতিকভাবে শূন্য হয়ে গিয়ে এত অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে, এই ধরনের সস্তার নাটক করা ছাড়া তাদের সামনে কোনো অস্ত্র নেই। আগামী দিনে ছাত্রছাত্রীরা কি আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি নতুন ছাত্রছাত্রী শুনুন, একটা যাদবপুর কিন্তু ঘোরা শুরু করে দিয়েছে। যাদবপুর গণতান্ত্রিকভাবে রাস্তায় নামছে, ভোটে শূন্য করেছে। আগের দিন এই মাও মাকুরা রাস্তা অবরোধ করতে এসেছিল। যাদবপুরের সাধারণ মানুষ, তারা কোনো তৃণমূল কংগ্রেস না, সাধারণ মহিলারা সেদিনকে আপনারা দেখেছেন বাস থেকে নেমে এসে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে অবরোধ তুলে দিয়েছে। এই মাও মাকুদের রোয়াবি যাদবপুরের সাধারণ মানুষ রাস্তায় নেমে কিন্তু তুলে দিচ্ছে অবরোধ। আগামী দিন কিন্তু যাদবপুরের মানুষই এই বাঁদরামি বন্ধ করবে। আচ্ছা দাদা, একটু অন্য প্রসঙ্গে যাব। আমরা জানি যে ইতিমধ্যে কালীঘাটের কাকুর বিরুদ্ধে বা বলতে পারেন সেই নিয়োগ নিয়ে যে ইতিমধ্যে সিবিআই তরফ থেকে বারংবার যে চার্জশিট দেওয়া হয়েছিল, তার মধ্যে নতুন তথ্য এসেছে। সেখানে বলা হচ্ছে কালীঘাটের কাকুকে 78 কোটি টাকা দিয়েছেন বিজেপি নেতা অরুণ। কে কে এই তথ্যটা কে দিচ্ছে? সিবিআই তরফ থেকে। সিবিআই, আচ্ছা আচ্ছা, যেই সিবিআই যে ইডি, যারা এর আগে ওই অরবিন্দ ফার্মা বলে একটা কোম্পানি আছে, তার মালিকের নাম হচ্ছে শরৎ রেড্ডি সম্ভবত। যদি প্রশান্ত ভূষণ মামলা না করতেন আমরা এদের কারোর কথাই জানতে পারতাম না ইলেকটোরাল বন্ড দুর্নীতি নিয়ে। শরৎ রেড্ডিকে গ্রেপ্তার করে রেখেছিল ইডি আর সিবিআই দিল্লির বুকে, কারণ দিল্লি লিকার কেসে কেজরিওয়ালকে ফাঁসাতে হবে। 14 বার শরৎ রেড্ডি কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো কথা বলেনি, বলছেন না উনি এটার মধ্যে জড়িত নন, আমি কেন ওনার নাম নেব, মিথ্যে কথা বলব। বেল দেয়নি। তারপর যখন বেল দিল 14তম বারে আমরা দেখলাম শরৎ রেড্ডি বয়ান বদল করলেন, অ্যাপ্রুভাল হলেন এবং সিবিআইকে জানালেন, ইডিকে জানালেন যে দিল্লি লিকার মামলায় কেজরিওয়াল ঘুষ নিয়েছেন। তার কথার প্রেক্ষিতে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলো। তো বিজেপির পোষা চাকর বাকর এই কুকুর ছাগলের দলের মতো ব্যবহার করে এদেরকে, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে। তো এদের দিয়ে যা বলতে বলাবে তাই বলবে। যে এজেন্সি একটা সময় শুভেন্দুকে নারদার ঘুষখোর বলেছিল, আমরা তো বলিনি, সেই এজেন্সি শুভেন্দুর বিরুদ্ধে নারদা নিয়ে কী স্টেপ নিয়েছে, বিজেপির নেতা হয়ে গিয়েছে।
যেই সিবিআই আসামে হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে রোজভ্যালির দুর্নীতি তদন্ত করছিল 684 কোটি টাকার, সে এখন সিবিআই গিয়ে আসামে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মাকে সেলাম দেয়, কারণ সে ওখানকার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেছে বিজেপি। তো এই ইডি সিবিআইয়ের কথার কোনো ভ্যালু আছে বলুন তো? এরা অভিষেক ব্যানার্জিকে ফাঁসানোর জন্য এই ধরনের কথা বলবে। যত নির্বাচন আসবে তত এজেন্সির আক্রমণ বাড়বে, এটা নতুন কিছু নয়। 21-এ ওই আক্রমণ রুখে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে অভিষেক ব্যানার্জি যদি 21-এ সামনে দাঁড়িয়ে নেতৃত্ব না দিতেন, মমতাদি যদি মাথার ওপর থেকে পরিকল্পনাটা না করে দিতেন, তাহলে তো 21-এই বাংলা দখল হয়ে যেত। মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে বাংলা দখল আটকে দিয়েছিল তৃণমূল, আবারও বিজেপির খোয়াবকে চূর্ণ করবে মমতাদি এবং অভিষেকের যুগলবন্দি। যত ভোট এগিয়ে আসছে, ভুয়ো ভোটারের যে তথ্য, সে তথ্য তত বেশি সামনে আসছে। এবার এই ভুয়ো ভোটার নিয়ে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে রাজ্যের ভুলের কারণেই একজনের দুটি জায়গায় নাম রয়েছে বা একাধিক জায়গায় নাম রয়েছে। না, সুকান্ত মজুমদার নিজে জিতেছেন হচ্ছে বালুরঘাট লোকসভা থেকে, খুব অল্প ব্যবধানে, 5000-এর কাছাকাছি ভোটের ব্যবধানে কান ঘেঁষে জিতেছেন। এই বালুরঘাট লোকসভায় দেখুন একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে গোবিন্দ হালদার, কুশমন্ডি বিধানসভা, পার্ট নাম্বার 201। তার যে ভোটার কার্ড নাম্বার LPZ 1894534, আমি চাইলে দেখাতে পারি আপনাকে। এই দেখুন, গোবিন্দ হালদার LPZ এপিক কার্ড 1894534। ইনি হচ্ছেন কুশমন্ডি বিধানসভার 201 নম্বর পার্টের সিরিয়াল নাম্বার 972। অদ্ভুতভাবে এই এক এপিক নাম্বার আমরা দেখলাম গান্ধীনগর, অর্থাৎ গুজরাট, গান্ধীনগর লোকসভার মধ্যে অ্যাসেম্বলি নাম্বার 41 ঘাটলদিয়া, সেখানকার 180 নম্বর পার্টে সিরিয়াল নাম্বার 279, সেম এপিক নাম্বার, ওই LPZ 1894534। এনার নাম কি? কমল রাজানি। অর্থাৎ গোবিন্দ হালদার এবং কমল রাজানি দুজনের এপিক নাম্বার একই। এখন ইলেকশন কমিশন চাপে পড়ে বলছে এক এপিক নাম্বার হতেই পারে, বিধানসভা আর লোকসভা তো আলাদা, রাজ্য তো আলাদা। ভাবুন, তার মানে আপনার ফোন নাম্বারে ফোন করলে আপনার এখানেও ফোন বাজবে, আপনি দিল্লিতে যদি আরেকটা একই ফোন নাম্বার থাকে তাহলে কার নাম্বারে ফোন বাজবে? আধার নাম্বার, একজন মানুষের দুটো আধার নাম্বার থাকতে পারে? এটা হয় কখনো? মানে আপনার ফোন নাম্বার আর দিল্লির একজনের ফোন নাম্বার একই নাম্বার হতে পারে, যে রাজ্য আলাদা বলে? কোন নাম্বারে ফোনটা বাজবে? তার থেকেও ভয়ঙ্কর, এই অবধিও মেনে নিলাম। তার মানে ওই এপিক নাম্বারে গোবিন্দ হালদারের নাম আছে কুশমন্ডি বিধানসভায়, আর গুজরাটের গান্ধীনগর লোকসভায় ঘাটলদিয়া বিধানসভা 41, সেখানে নাম আছে কমল রাজানির। এই অবধি গেল। আবার ওই কমল রাজানির নাম আছে সুকান্ত মজুমদার যে লোকসভায় বালুরঘাট, সেই বালুরঘাট লোকসভার 40 তপন বিধানসভা পাতিরাম গার্লস হাই স্কুলে সিরিয়াল নাম্বার 721, পার্ট নাম্বার 102, সিরিয়াল নাম্বার 721, কমল রজনীর নাম, সেম এপিক নাম্বার। অর্থাৎ বাংলার একজন মানুষ গোবিন্দ হালদার, তার এপিক কার্ডে ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী বলছে আলাদা রাজ্য হলে তো হতেই পারে, তাহলে একই রাজ্যে একই লোকসভায় কি করে সেম এপিক নাম্বারে হয়? মানে গুজরাট থেকে লোকগুলোকে এখানে ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। আমি তো তথ্য দিয়ে বললাম, নির্বাচন কমিশন যে কথা বলেছে সেই কথাটাও মিথ্যা কথা বলেছে। নির্বাচন কমিশন বলেছে সেম এপিক নাম্বার, তো কি হয়েছে? অন্য রাজ্য তো আলাদা। অথচ দেখা যাচ্ছে সেই অন্য রাজ্যের লোকটা আবার ওই বালুরঘাট লোকসভার মধ্যেই একই রাজ্যের মধ্যেই সেম এপিক নাম্বার দিয়ে নাম তুলিয়েছে। সুকান্ত মজুমদার কী করে 5000 ভোটে জিতেছে, এবার তো আমার এটাতেই সন্দেহ হচ্ছে। আমি তো ইলেকশন কমিশনকে বলবো এটার বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা কী হতে হবে। আপনি তো একটা যুক্তি দিয়েছেন যে অন্য রাজ্য, তাই এপিক নাম্বার আলাদা হতেই পারে, তাহলে সেম এপিক নাম্বার সেম লোকসভার মধ্যে কী করে অ্যালাউড হয় মশাই? এই গাঁজাখুরি গল্পগুলো বন্ধ করুন। আসলে ইলেকশন কমিশন কী করবে? মানে খারাপ লাগে, স্বশাসিত সংস্থা, বলা উচিত নয়, কিন্তু ইলেকশন কমিশন তো তাবেদার হয়ে গিয়েছে। আগে ছিল প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সেখান থেকে চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী আর তার ক্যাবিনেটের একজন মিনিস্টার, মানে 2:1 হয়ে গেছে। যাকে ইলেকশন কমিশনার ডিপ্লয় করা হবে সে বিজেপির পেটুয়া লোক হবে। ভারতবর্ষে গণতন্ত্রকে শেষ করার সমস্ত ব্যবস্থা মোদী সরকার করে রেখেছে, এইটা তারই প্রতিফলন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।